ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। এই প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগের মধ্যেও আজকে এই মহেশডাঙ্গাতে আপনারা যারা আজকে এই পথসভা ছোট্ট জনসভায় পরিণত করেছেন, আমি সর্বাগ্রে ভারতীয় জনতা পার্টির সেই সৈনিক বৃন্দকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা যে যতই চেয়ারে বসি, চেয়ারে বসাবার মালিক সামনে বসাতে কয়জন। এটা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এই ক্ষমতা দিয়ে গেছে সংবিধানে, যাকে বলে ভোটাধিকার। তারপর আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন যে আয়োজক বৃন্দ করেছিলেন, এখানকার মণ্ডল সভাপতি, এখানকার বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ এবং তাদের সদল বলে যুব শক্তি থেকে আরম্ভ করে সপ্ত মোর্চার সপ্ত শক্তি, যারা সত্যিকারে এখানে বৃষ্টি না হলে কয়েক হাজার জনগণ এখানে আসতেন, বিভিন্ন দলমত নির্বিশেষেই আসতেন, এটা আমি বিশ্বাস করি। তাই শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই আয়োজক বৃন্দের প্রতি। ঠাকুর যেন তাদের মঙ্গল করেন। মণ্ডল সভাপতি সহ, জেলা নেতৃত্ব সহ, পুরানো কার্যকর্তা যারা রয়েছেন, এখানে বিনয়বাবু রয়েছেন, তারপরে আরও যারা রয়েছেন, কি নাম আপনার? ভীম মল্লিক মহাশয়। তারপরে রয়েছেন আমাদের কুমুদ বাবু সহ, নীতিশ বিশ্বাস মহাশয় সহ যারা রয়েছেন, বাবাজি প্রকাশ সহ। তুমি ভালো বক্তব্য রেখেছো, কি নাম? নেপাল বাড়ই। কেটা যেন দুই কথা কইয়েই বসে পড়িছে, কি নাম? খোকন গাইন। সুমন, পারবা, আস্তে আস্তে চেষ্টা করো। হ্যাঁ, তারপর বাবাজি শিশির আসছে, বাবাজি মৃত্যুঞ্জয়। তোমার নাম কি? অভিজিৎ গোবিন্দ, বাহ, ভালো নাম। সোমনাথ মণ্ডল, প্রদীপ মণ্ডল, বাবাজি প্রকাশ রয়েছে, নিমাই ক্ষেত্রপাল, বাহ। তারপরে মা মণি যমুনা রয়েছে, আর এক মা বুলটি, আচ্ছা, ভালো নাম। আর মায়েরা যারা রয়েছেন, বাবা, ভাই বোন যারা রয়েছেন, আমি সবাইকে আর একবার শ্রদ্ধা জ্ঞাপন করি, হরিপদে প্রণাম জানাই। আজকের যে সভা এখানে, এই সভার বিশেষ গুরুত্ব আছে। আমি বাইরের চোং কেন বাড়াতে বলছি সাউন্ড, তার কারণ তো আছে। অনেকের ইচ্ছা ছিল আসতে পারে নাই, তারা ঘরে বসে অন্তত শুনুক, তাই না? বিভিন্ন কারণে আসতে পারে নাই। কোথায়? হ্যাঁ, প্রশাসন বন্ধ করাই দিয়েছে মাইক। কেন? এটা পারমিশন নেওয়া নাই? কি জন্যে? উত্তর পাড়ের পারমিশন বলে দক্ষিণ পাড়ে চোং বাঁধা যাবে না। আর উনি যে কত জায়গা দিয়ে করাই বেড়ায়। শাহজাহানরে দিয়ে কতটা করালো, ওই প্রশাসনই তো করাইছে। আর বেশি দিন ওই প্রশাসন টেকবে না।
ওনাদের থাকতে হবে, চাকরি করতে হবে, কিন্তু কোন প্রশাসন কে মানা করেছে? খাতায় নাম লিখে রাখো, সব শুভেন্দুদার কাছে হিসেব চলে যাবে। ও যেগুলো এগুলো করতে, সেই চটি চাটা প্রশাসন একটাও ক্ষমা পাবে না। কিভাবে ওগুলোকে সোজা করতে হয় তা শুভেন্দু অধিকারী জানে, সুকান্ত মজুমদার জানে। বেশি দিন এই স্যাদরামও বেশি দিন চলবে না। নেই, চোরেদের এখনো তোমরা সাপোর্ট করছো? হ্যাঁ, চোরেদের এখনো সাপোর্ট করছো? এর চাইতে দুঃখের বিষয় থাকে না। দেখা যাক, সবই তো নির্ভর করে আপনাদের উপরে। অনেকে বক্তব্য রেখেছে এখানে, ভালো ভালো বক্তব্য রেখেছে। শুনলাম কি নাম, সন্তোষ রায়, উনি নাকি আমার সম্পর্কে বলেছে আমার ব্যাগ বড় উপযুক্ত না। ঠিক কথাই কইছে, আমি ওনার ব্যাগবতী যাব কেন? উনি তো ঠিক কথাই কইছে, আমি কি ওনার ব্যাগ বড় উপযুক্ত নাকি? ওনার ব্যাগ ভাবে ওনার চাকর বাকর যারা, আমি কি ওনার চাকর নাকি? হ্যাঁ, ওনার ব্যাগ আমি বতি যাবো কেন? এসা বল, হ্যাঁ, উনি ঠিক কথা কইছে একদম, যে অসীম সরকার আমার ব্যাগ বর উপযুক্ত মানুষ না, উনি অনেক উপরের মানুষ, ওনারে যে আমার ব্যাগ বোয়ানো সম্ভব না। খারাপ কথাটারে ভালো দিক নেন না, ঠিক কিনা? আমি ভাবতেছি ওনার ব্যাগ কি ওনার বউ কোনোদিন বইয়ে দিয়েছে? আগে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা আছে কিনা। যাক, কিছু কিছু মানুষের মাদার টিনচারে গন্ডগোল থাকে, তো এই জন্যে তারা আবোল তাবোল অনেক সময় বকে, বুঝতে পারছেন? আর এই টিকিটের নেশা যে কি নেশা, হিরোইনের চাইতে খারাপ। মাইরি চোখ শুয়ে করছি, টিকিট না পাইয়ে যে কতজন কত কিছু করে থাকে, আমি দেখি আর হাসি। মানে এত মারাত্মক নেশা, উনি টিকিট না পাইয়ে মাথা খারাপ হয়ে গেছিল ওনার। আমি পালাম না, আমি পালাম না, আমি পালাম না, বুঝতে পারছেন? তারপরে চোরের দলে যোগ দিয়েছে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তা কি বলে কয়ে বোঝানো যায়? না বুঝলে তার আত্মজ্ঞানে। কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। এক থাল মধু রাখবেন, আর পাশে আপনার বাচ্চা ছেলেটা পায়খানা করে দেবে, কাক ওই মধুর থালায় ঠোঁট দেবে না, ওই পায়খানার মধ্যে খোঁচাবে। তাই সন্তোষ রায় পায়খানা খাওয়া মানুষ, এই জন্যে ওই দলে গেছে। উনি মধু খায় নাকি? পদ্ম মধু খাতে পারে? সারা ভারতের মানুষ জানে চোরের দল, কৃষি ভাইপো কোম্পানি চোরের দল, কি ঠিক কিনা? ওরা গরিবের পায়খানা পর্যন্ত খাইয়ে ফেলিছে। এজন্য সন্তোষ বাবু কাউয়া মার্কা এই পায়খানায় যে ঠোকর দিচ্ছে। মধু, পদ্ম মধু ওনার জীবনেও আর ভাল লাগবে না। এই হচ্ছে সন্তোষ বাবুর বিষ্ঠায় রুচি। সন্তোষ বাবুর বিষ্ঠায় রুচি, তাই পদ্মে অসন্তোষ, তাই পদ্ম ফেলে বিষ্ঠার দলে গিয়েছে সন্তোষ। যা, ঠিক আছে? ওর জন্যে আপনাদের চিন্তা করতে হবে না, ওনাকে এক পয়সাও মূল্য নাই এই জনগণের কাছে, এক পয়সাও মূল্য নাই। যখন থেকে চোরের দলে গেছে ওর জীবনের রাজনীতি শেষ হয়ে গেছে, মনে রাখবেন। আর রাজনৈতিক জীবনে দাঁড়াতে পারবে না। ঠিক বললাম কি বেঠিক বললাম? শেষ। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে
সর্বনাশ। এই জন্যে সঙ্গ দোষ মারাত্মক। যাকে ওনার কথা বেশি বলা ঠিক না। যে জিনিসটা আমি আজকে বলবো খুব ভালো করে তোমরা রেকর্ডিং করো এবং আমার এই কথাগুলো ছড়িয়ে দাও। আজকে আমি একটু সুন্দর করে বলছি, ক্লিয়ার করে, অনেকবার বলেছি, আর একবার বলছি। CAA খায় না মাথায় নেয়, কিসের জন্যে? ওই সন্তোষবাবুরই নিয়ে আসেন তো, এই জায়গা পারে নাকি বলতি, নিয়ে আসেন যান, যে সি এর ব্যাপারটা কি আপনি বলুন। আর সন্তোষবাবু তো দূরের কথা, উনি যে দলে গেছে সেই দলে বলার মতো কয়জন আছে? আপনারা খুব ভালো করে শুনে রাখেন, CAA এর প্রয়োজনীয়তা কেন হয়েছিল। আমাদের তো ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে, গাড়ি বাড়ি আছে, চাকরি বাকরি আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন যে তাহলে আবার সি এর দরকার কি, এটা তো নাগরিক। তাই বলে না, নাগরিক না হলে ভোট দেয় কি করে? নাগরিক কতক্ষণ, এইবার সে আলোচনাটা আমি করছি। প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2 B ধারাতে, যেটা ফরেনার অ্যাক্ট, এই যে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ তৈরি হয়েছিল 1955 সালে। নাগরিকত্ব মূল আইন। 1947 সালে স্বাধীনতা হলো, ভারত স্বাধীন হলো। কিভাবে স্বাধীন হলো? মুসলমান ভাইরা বলল যে আমরা একটা আলাদা রাষ্ট্র চাই, আমরা হিন্দুদের সঙ্গে থাকতে চাই না, আমাদের আলাদা রাষ্ট্র দিয়ে দাও। ব্রিটিশ যখন চলে যাচ্ছে, কিভাবে রাষ্ট্র ভাগ হবে? যে যে রাজ্যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ সেই সেই রাজ্য ওদের দিয়ে দিতে হবে। এই যে যে রাজ্যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ আছে সেই রাজ্যগুলো মুসলমানরা নিয়ে একটা রাষ্ট্র তৈরি করবে। যেমন পশ্চিমবঙ্গ একটা রাজ্য, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, এগুলো আছে না এক একটা রাজ্য। তখন কিন্তু বাংলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল, এই দুই বাংলা তো এক ছিল। 54% ছিল মুসলমান। মুসলমানরা বলল পুরো বাংলাই আমরা চাই, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি বললেন যদি ভারত ভাগই হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে। কারণ উনি কত বড় দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। উনি দেখলেন যে এই মুসলমান সম্প্রদায়ের সঙ্গে যারা হিন্দু বাঙালিরা, পুরো বাংলাটা যদি চলে যায় তাহলে ওরা একসঙ্গে খুব বেশি দিন থাকতে পারবে না। কেন? কোনো ইসলাম রাষ্ট্রে অন্য কোনো ধর্মের মানুষের স্বাধীনতা নিয়ে বসবাস করার অধিকার নাই। কথা বোঝা গেল? ওদের আজানের সময় কীর্তন বন্ধ করতে হবে, ওদের আজানের সময় ঢাক বাজানো যাবে না, মূর্তি ভেঙে ফেলবে, ওরা মূর্তি পূজা বিরোধী। কোরআনেই লেখা আছে মূর্তি পূজারী অবাধ্য শয়তানের দাস, পরিষ্কার লেখা আছে। মূর্তি পূজারীরা অবাধ্য শয়তানের দাস, এটা কোরআনে লেখা। আমার কাছে কোরআন আছে। এই জন্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখলেন যে ভবিষ্যতেই বাঙালিরা যাবে কোথায় যদি বাংলা একটু না থাকে? তাহলে এরা তো যখন আসবে ওদেশ থেকে, তাহলে হয় উড়িষ্যা, না হয় বিহার, না হয় উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, এদের বাংলা ভাষা আস্তে আস্তে শেষ হয়ে যাবে।
বাঙালি জাতটাই, বাঙালি সংস্কৃতিটাই আর থাকবে না। যে জন্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বাংলার রূপকার বলা হয়। তিনি বাংলাটা ভাগ করে রেখেছিলেন বলে আজকে আপনারা ওই দেশ থেকে মহেশডাঙ্গা ক্যাম্পে এসে বাংলায় কথা বলেন। আমি বাংলায় কবি গান করতে পারি এখনো, তাই না হলে বাংলা ভুলে গিয়ে আমাদের সংস্কৃতি অন্যরকম হয়ে যেত। আমি 18টা রাজ্যে ঘুরেছি উদ্বাস্তু আন্দোলন করতে গিয়ে। শুনলে অবাক হয়ে যাবেন। আমি ডক্টর বাবা সাহেব বি.আর. আম্বেদকরকে শ্রদ্ধা রেখে বলছি, তিনি কিন্তু সংবিধানে যে এসসি এসটিদের জন্য সংরক্ষণ করেছিলেন এই কোঠা, এটা কিন্তু নমশূদ্রদের জন্য নয়। খুব ভালো করে শুনেন, আমরা ওদেশ থেকে এসেছি বলে এবং বাংলায় বসবাস করি বলে আমরা নমশূদ্ররা এসসি কার্ড পাই। বাংলার বাইরে নমশূদ্রদের এখনো এসসি কার্ড নাই, দেয় না। কথা বোঝা যাচ্ছে কি? ওই সন্তোষ রায়ের মতো ওর নাম উচ্চারণ করলেও মুখ 7 বার ধুতি হয়। অপদার্থ কোথাকার। খুব শিক্ষিত হয়েছ না? একদিন বসিয়ে দেন আমার সামনে, কোথায় বসবে আমি চ্যালেঞ্জ করছি, কি সাবজেক্ট নিয়ে বসবে। আমি লেখাপড়া না শিখে দাঁড়াইনি। আজকে আমিও অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেছি, আমিও আমার ইকোনমিক্স সাবজেক্ট ছিল। আজকে আমাকে 4 পাস দিয়ে এমএলএ হতে হচ্ছে, আমার বুকে জ্বালা আছে। Economics is the study of human behavior in the ordinary business of life. সন্তোষ রায়ের মতো মানুষ আমি আমার লোমের সাথেও বান্ধি না, এটা আপনি মনে রাখবেন। 5টা ইউনিভার্সিটি থেকে এমনি এমনি আমাকে অ্যাওয়ার্ড দেয়নি, লন্ডন থেকে এমনি এমনি অ্যাওয়ার্ড দেয়নি, দুবাই থেকে এমনি এমনি অ্যাওয়ার্ড দেয়নি, বাংলাদেশ সরকার এমনি এমনি অ্যাওয়ার্ড দেয়নি, রাজ্য সরকার এমনি এমনি অ্যাওয়ার্ড দেয়নি, ভারত সরকার এমনি এমনি অ্যাওয়ার্ড দেয়নি। এটা যোগ্যতার দ্বারাই অর্জন করতে হয়েছে এবং আপনাদের আশীর্বাদের দ্বারাই, বাবা হরিচাঁদ গুরুচাঁদ মাতা পিতার আশীর্বাদের দ্বারাই এটা হয়েছে। তাহলে আজকে যা যা বলে যাচ্ছি রেকর্ড করে রাখবেন একদম, ওই শয়তানটার কানে যেন যায়। তা আজকে আমরা বাংলায় কিন্তু শিডিউল কাস্ট, বাংলার বাইরে কিন্তু আমরা শিডিউল কাস্ট না। বুঝতে পারছেন কি বলছি? এগুলো খুব ভালো করে বুঝবেন। 1947 সালে হিন্দু মুসলিম দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হলো, বাংলাও ভাগ হলো। তাহলে তখন জওহরলাল নেহরু, গান্ধীজি, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, তারা এক একজন আলাদা আলাদা বক্তব্য দিয়ে বললেন যেসব আসতে কি হলো শোনেন, আজকে মাইকম্যান কোথায়? তুমি একটু লক্ষ্য রেখো। হ্যাঁ, ওই একটু সাউন্ড হয় না করে ওইটুক হবে না কিন্তু। হ্যাঁ, যে কথাগুলো বলছি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা ভিডিও করে নিয়ে যান, বাড়ি গিয়ে বারবার শুনবেন। রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, গান্ধীজি বলল যেসব হিন্দু বাঙালিরা পূর্ব পাকিস্তানে থেকে গেল, পড়ে গেল, যেমন আমাদের বাপ ঠাকুর দাদারা, তাই তো, এবং পাঞ্জাবকেও ভাগ করেছিল, যেসব হিন্দু পাঞ্জাবিরা
পশ্চিম পাকিস্তানে পড়ে গেল। ওরা যেদিন ভারতে আসবে সেই দিন ভারতের নাগরিকত্ব পাবে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা ভারতে এসে চাকরি বাকরিও পাবে এবং ওই দেশে যে সম্পত্তি ফেলে আসবে তার দলিলপত্র দেখালে এই দেশের সমুচিত মূল্য দেওয়া হবে এবং তাদের পুনর্বাসন দেওয়া হবে। এইটা বলল ভারত ভাগের সঙ্গে সঙ্গে, কিন্তু একটা শয়তানি করলো কংগ্রেস। কি শয়তানি করলো? 1955 সালে নেহেরু মন্ত্রিসভা বসে সিদ্ধান্ত নিল, আজকে তো বছরাষ্ট্রেক হয়ে গেল ভারত ভাগ হয়েছে, এখন আমাদের একটা নাগরিকত্ব আইন তৈরি করা উচিত, যে কারা ভারতের নাগরিক হবে, বিদেশ থেকে আসলে কারা পাবে কারা পাবে না। কারো কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, গুগলে গিয়ে আপনি সার্চ করুন, আমি যে কথা কয়টা বলি ওই কথা কয়টা বলেন, আপনি ফোন সামনে নিয়ে দেখবেন আমি যা যা বলছি ওগুলো চলে আসবে সংবিধানের। একটা মিথ্যা কথা বলে আমি রাজনীতি করি না, কোনো প্রয়োজন নাই আমার। তখন এই নাগরিকত্ব আইন সংবিধানে লিপিবদ্ধ হলো। এটাকে বলে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955, 2(1)(b) ফরেনার অ্যাক্ট। কি লেখা আছে ওর মধ্যে? অনেক কিছু লেখা, আমি দুটো কথা বলবো, অত কথা বলতে গেলে ঘন্টা তিনিক লাগবে। দুটো কথা হচ্ছে, যদি কোনো বিদেশি পালিয়ে পালিয়ে, আমি কিন্তু গোদা বাংলায় বলছি, ভারতবর্ষে আসে, পালিয়ে পালিয়ে এসে বসবাস করে, অথবা পাসপোর্ট করে এসে তার ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও সরকারকে না জানিয়ে থেকে গিয়ে চুপি চুপি সে বসবাস করে, সে ভারতের নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে না। নাগরিকত্ব পাওয়া তো দূরের কথা, তাকে বলা হয়েছে ইললিগ্যাল মাইগ্রেন্ট ইংলিশে, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী, যেহেতু সে অবৈধভাবে এসেছে। আমার দুঃখ হয় তখনকার কোনো নেতা এই মানুষগুলোকে বলে দেয়নি যে তোমরা কেউ কিন্তু দালাল ধরে পালিয়ে যেও না, তোমরা হয় পাসপোর্ট করে যাও না হয় মাইগ্রেশন করে যাও। আর পাসপোর্ট করে গেলে ভিসা শেষ হয়ে যাওয়ার আগে সারেন্ডার করবে পাসপোর্ট, যে আমি এই দেশেই থাকবো, অত্যাচারিত হয়ে এসেছি, আমি আর যাব না। কেউ এটা জানতো না। তাই আমরা কি করেছি, যখন যখন দাঙ্গা হয়েছে, রায়েট হয়েছে, সেই রায়েটে পড়ে আমাদের বাপ ঠাকুর দাদারা মুসলমানদের অত্যাচারে অত্যাচারিত হয়ে অথবা অত্যাচারের ভয়ে দালাল ধরে ধরে পাস হয়ে এই দেশে চলে এসেছে। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক তো? তাহলে আইনের ঘরে আমরা নাগরিক না। আমরা দাদা ধরে দিদি ধরে ভোটার কার্ড করেছি টাকা দিয়ে, কেউ অন্য জায়গার থেকে করিয়ে ট্রান্সফার করে আনছি, ওই ঝড়খালির থেকে করে আবার পরে এই জায়গা নিয়ে আইছে। বুঝতে পারছেন কি বলছি? এই কায়দা করে 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 আমরা সমস্ত কার্ডগুলো করে নিছি। কিন্তু আইনে লেখা আছে, পালিয়ে যদি কেউ এসে থাকে, অবৈধভাবে যদি কেউ ঢুকে বসবাস করে, তাহলে সে কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে না, সে ভারতে অবৈধ অনুপ্রবেশকারী। বোঝা গেল কি? এই মানুষগুলোকে ধরবার জন্য কিন্তু এর মধ্যে আবার একটা জন্মসূত্রে নাগরিকত্ব আছে, এটা না বললে হয় না। এর সঙ্গে লেখা আছে জন্মসূত্রে কারা কারা নাগরিকত্ব পাবে। সেখানে যদি কোনো বিদেশি মা বাবা
ভারতে ভ্রমণ করতে এসে এই ভারতের ভৌগোলিক এরিয়ায় সন্তান প্রসব করে। ভৌগোলিক এরিয়া মানে কি? আকাশ, জল এবং স্থল যেটুক ভারতের। মাঝে মাঝে আমরা শুনি না পাকিস্তানের প্লেন ভারতের আকাশে প্রবেশ করিয়াছে, তার মানে আকাশেরও একটা সীমানা আছে। বুঝতে পারছেন কি বলছি? জলেরও একটা সীমানা আছে আমাদের ভারতের কোনটুক, আকাশেরও একটা সীমানা আছে। এই জন্য প্লেনে যদি ভারতের মধ্যে ঢুকে প্রসব হয়ে বসে, ওই বাচ্চাটা ভারতের নাগরিকত্ব পাবার অধিকারী হবে, সে যদি চায় পাবে, তার মা বাবা বিদেশি হলেও। বোঝা যাচ্ছে আমার কথা নাকি? এত সুন্দর করে আপনাকে কোনোদিন কোনো বান্ধব বলে দেবে না। এই জন্য বলছি ভিডিও করে নিয়ে যান, আর ওই চোরের দলকে শুনান, মিথ্যাবাদী চিটিংবাজদের একবার শুনান আপনারা, মাইকে সব সময় বাজতে থাকবে আমার এই বক্তব্য। এই আইনটা ছিল 1987 সালের 1 জুলাই পর্যন্ত। কেন? 1986 সালে রাজীব গান্ধী এই আইনটার পরিবর্তন ঘটালো, একটা CAA করলো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওইটা পাশ করলো। তাতে কি লিখলো না, মা বাবা দুইজন বিদেশি ভারতে এসে সন্তান প্রসব করলে সেই বাচ্চা নাগরিকত্ব পাবে না, মা অথবা বাবা একজনকে ভারতীয় হতে হবে তবেই সে পাবে। তার মানে অর্ধেক ছাটে দিল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 1987 সালের 1 জুলাইয়ের আগে যদি কোনো বাচ্চা ভারতে জন্ম নিয়ে থাকে, তার প্রমাণ যদি সে দেখাতে পারে, তার মা বাবা বিদেশি প্রমাণিত হলেও বাচ্চাটার নাগরিকত্ব থাকবে। খুব কঠিন, একবার দুইবার পাঁচবার শুনে মনে রাখতে পারবেন না, এই জন্য বারবার শুনতে হবে। তাহলে 1987 সালের 1 জুলাইয়ের থেকে এই আইনটা লাগু হলো রাজীব গান্ধীর। এই 1987 সালের 1 জুলাইয়ের পরে যারা জন্ম নেওয়া আরম্ভ করলো পালিয়ে পালিয়ে ভারতে এসে, মা বাবা কিন্তু একজনকে ভারতের নাগরিক হতে হবে, তাই না? হলে কিন্তু সেই বাচ্চাটার নাগরিকত্ব যতই তার বার্থ সার্টিফিকেট থাকুক বাতিল হয়ে যাবে। কবে বাতিল হবে বলছি আমি, যখন চেক আপ হবে। ওই চেক আপটার নামই হচ্ছে NRC। কত বোঝা গেল? ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, জাতীয় নাগরিক পঞ্জি। 2003 সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী NDA সরকারের সঙ্গে ছিল, তখন প্রধানমন্ত্রী ছিলেন আমার পরম শ্রদ্ধেয় প্রয়াত অটল বিহারী বাজপেয়ী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন LK আদবানি। তাই মাননীয় মুখ্যমন্ত্রী তো অত্যন্ত অভিনয় জানেন। দেখবেন যখনই আসবে ভোট, ওনার যে কোনো জায়গায় লাগবে একটা চোট। এত বড় অভিনেত্রী আর এত বড় মিথ্যুক, মিথ্যা কথাটা এত কায়দা করে বলবে মনে হবে সত্যি কথার চাইতে ওনার মিথ্যাটাই সত্যি। মাইরি মাইরি মাইরি, অবাক হয়ে যাই আমি। আপনি একেবারে সত্যি কথা বলবেন, এই যে জলের বোতল, উনি কবে না এটা পেট্রোলের বোতল। এমন কায়দা করে কবে পেট্রোল, এটা হোয়াইট পেট্রোল, এটাকে রিফাইন করিয়া এই হোয়াইট করা হইয়াছে, এটা আপনারা জানেন না। বুঝতে পারছেন? এত কায়দা করে কবে এই জলটা আপনারে খাতেই দেবে না, ওটা এইরকম চিটিংবাজ মহিলা আমার চোখে এখনো পড়ে নাই রে বাবা কোনোদিন। মানে এত মিথ্যে কথা এত কায়দা করে বলতে পারে। বুঝতে পারছেন কি বলছি? শোনেন, এইবার উনি অটল বিহারী বাজপেয়ীর কাছে এমন প্রিয় ভাজন হলেন, ওনার বাড়িতে নিয়ে গেলেন, টালির ঘরে ওনার মাকে প্রণাম করলেন অটলজি। সে পেপার আমার কাছে আজও আছে।
মনে আছে তো? অটলজিকে আদবানিজিকে বললেন এই সিপিএম যদি তাড়াতি হয় তাহলে এই উড়ির বেসনদের নাগরিকত্ব খর্ব করতে হবে। উড়ির বেসন কারা? ওপার বাংলাতে আইছে যারা, এরাই সিপিএম করে, লাল ঝান্ডা ধরে। এই কয়টার নাগরিকত্ব কেড়ে নিতে হবে। কিভাবে? বলে ওই যে সংবিধানে তো আছেই। আর এদের বাচ্চা কাচ্চাও যাতে আর নাগরিকত্ব না পায় তাও করতে হবে। ওই সময় একটা সিএ কায়দা করে করালো। তাতে কি লেখা আছে? 1948 সালের 19শে জুলাইয়ের পরে, আইনটা হচ্ছে কবে? 2003 সালে। 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা ভারতবর্ষে পালিয়ে পালিয়ে প্রবেশ করেছে, 55 থেকে ঠেলে এবার 48-এ নিয়ে গেল। কিন্তু 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে পালিয়ে ভারতে এসেছে অথবা পাসপোর্ট করে এসে আর যায়নি, তারা প্রত্যেকেই অবৈধ অনুপ্রবেশকারী। এবং তাদের সন্তান এই দেশের নাগরিকত্ব পেতে গেলে মা বাবা দুজনকেই ভারতের নাগরিক প্রমাণ করিতে হইবে, তা না হইলে ওই তার সন্তানও নাগরিকত্ব পাইবে না। গেল, শেষ হয়ে, মা বাবাও গেল, ছেলে মেয়েও গেল। কারণ সে তো অবৈধ অনুপ্রবেশকারীর সন্তান। এই মারাত্মক আইনের বিরুদ্ধেই 2004 সাল থেকে লড়াই করে এসেছি। প্রথম লড়াই হয় ঠাকুরনগর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মাধ্যমে। এই জন্যে ঠাকুরনগরে আমি শ্রদ্ধা জানাই, ঠাকুর বাড়িকে আমি প্রণাম করি। ওখান থেকেই কিন্তু এই আন্দোলন সৃষ্টি হলো। 5 সালে আমরা তৈরি করি নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি। এই দুটোর সাথেই আমি যুক্ত ছিলাম। তবে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আন্দোলনটা বাংলার মধ্যে কুক্ষিগত, আর নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতির আন্দোলন অল ইন্ডিয়ায় প্রচারিত। যার জন্য শ্রদ্ধেয় সুবোধ বিশ্বাস দাদা, তিনি আপনাদের জন্য আসামে 2 বছর জেল খেটেছেন। বিনয় বিশ্বাস, সুবোধ বিশ্বাস, এইসব সেলা পুটি মুটি আর বলবো কি, নেতা নাকি এরা? এরা নেতা? শিক্ষিত, গর্ধব, এডুকেটেড ইডিয়েট, যারা জাতির ইতিহাস জানে না, যারা সংবিধান জানে না। সে সিপিএমই হোক আর কংগ্রেসই হোক আর তৃণমূলই হোক আর যেই হোক। পড়াশোনা করেছো, শুধু পাস করার জন্য পড়াশোনা করেছো, তাই না? এর বিরুদ্ধেই আমরা লড়াই করেছি। 3 বার যন্তর মন্তর করেছি দিল্লির দরবারে, রামলীলা ময়দান, শহীদ মিনার। নিজের গাড় থেকে প্রচুর টাকা খরচা করেছি, দলবল নিয়ে প্লেনে ভাড়া করে চলে গেছি দিল্লি। যাও নাই তোমরা? কেউ 1 টাকাও দেয় নাই। লাস্ট মুভমেন্ট আমাদের ছিল 2019 সালের ডিসেম্বরের 2 তারিখ। যখন এই আন্দোলনগুলো হয়েছে, আমি প্রণাম জানাই বড়মা বীণাপাণি দেবীর চরণে, প্রণাম জানাই প্রয়াত ঠাকুর মশাই পিয়ার ঠাকুরের শ্রীপাদ পদ্মে, এবং আমার সমাজের বুদ্ধিজীবীরা অনেকে এর সঙ্গে যুক্ত ছিলেন। তারা এখন এলোমেলো হয়ে গেছে। যেমন সুকৃতি বাবু ছিলেন, অনেকে ছিলেন, আমি জানি। এই আইনটা সুকৃতি বাবু খুব ভালো বোঝেন। আমরা সারা ভারতবর্ষে কিন্তু এই কবিগানের মাধ্যমে মানুষকে জাগিয়েছি, তোমরা জাগো,
তোমাদের কিন্তু ভবিষ্যৎ খারাপ। ওই 2003 সালে 3টে আইন হয়। কি কি? একটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ, ওই 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে এসেছে এবং পাসপোর্ট করে না গেছে তারা সব অবৈধ অনুপ্রবেশকারী, এটা তো আছেই। 48 সাল ঠেলে দিল। আর বাচ্চা কাচ্চা জন্ম নিলে মা বাবা দুইজনই ভারতের বৈধ নাগরিক না হলে তার সন্তান জন্ম নিলেও সে নাগরিকত্ব পাবে না। কি ক্যাসালের মধ্যে আপনারা আছেন দেখেন। আর একটা আইন করলো এই মমতা বন্দ্যোপাধ্যায় খুঁচিয়ে, যে এদের ধরার জন্য একটা আইন করতে হবে। কি আইন? এনআরসি 14 ধারা, আমি ধারা বলে দিচ্ছি সব, 14A। আর একটা আইন পাশ করলো 6 ধারা, আসাম অ্যাক্ট। বলে না এই যে আসামে ডিটেনশন ক্যাম্পে রয়েছে সুনীল বিশ্বাস, তাহলে তো আগে তো তারা যদি আসামে ডিটেনশন ক্যাম্পে যায় তাহলে তোমাদেরও ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, এই কয় না? কি বলদার বলদা, কোনোদিন সংবিধান পড়ে নাই। আসাম অ্যাক্ট এটা একটা আলাদা আইন। এক্সেপ্ট আসাম, all province of India is another act. আসাম ব্যতিরিকে ইন্ডিয়ার সমস্ত রাজ্যের জন্য আলাদা আইন, আর আসামের জন্য একটা আলাদা আইন। সেই আইনটা কি? ওই বলদাগুলোরে শুনতি কর, যারা লাল ঝান্ডা নিয়ে লাফালাফি করে না, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ও কয়টা যাবে বাদ। ওগে কোন রকম কোনো আদর্শ আছে নাকি? হ্যাঁ, ওগে আদর্শ আছে। আমরা জীবনে ভাবতে পারিছি যে কংগ্রেসের পতাকা আর সিপিএম এর পতাকা একসঙ্গে নিয়ে মিছিলে বেরোবে? লজ্জা লজ্জা লজ্জা। তাও দেখলাম, দেখছি না, কথা কন না কেন? সি সি সি, তার মানে গদির কি নেশা, কি নেশা! একটা হচ্ছে দক্ষিণপন্থী আর একটা হচ্ছে বামপন্থী। এই দুটিয়ে ফিরিয়ে যাইয়ে সাপ আর বেজি মুখ মিশইছে, চুমুও খাচ্ছে সাপ আর বেজি। ওরে কপাল রে, ঠেলায় পড়িছে। কেন ঠেলায় পড়িছে? সুনামি এসে গেছে। কিসের সুনামি? বিজেপির সুনামি, মোদিজির সুনামি। দেখছে উপায় নাই, আর উপায় নাই। এই সাপ, এই বেজি, এই বন বিড়াল, এই মুরগি, আগে আমরা সবাই মুখে মুখ দিয়ে তাকি। বন বিড়ালে মুরগি ধরে খায় না, সাপ বেজি ব্যাং দেখিস সব একসাথে মুখ মিশইছে, ইন্ডিজোট করিছে, ইন্ডিজোট। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছেন? 2000 সালে বন্যা হয়েছিল না? আপনাদের এদিক হয়েছিল নাকি? আমার দলে আগে ঢোল বাজাতো উদয়, ওকে একেবারে বিলির কান্দায় বাড়ি। তো আমার ঘরেরও লিন্টন পর্যন্ত তলায় গেছিল, দোতলায় ছিলাম আমরা। তা ওই সাঙের উপর একটা ঘর আছে, সেই ঘরের উপর ওই মুরগি টুরগি ডিম পাড়ে, চাং বান্ধা আছে, ঝুড়ি আছে। তো জল হয়ে গেছে, তো সাপ বেজি বন বিড়াল মুরগি ব্যাং এক জায়গা মুখ মিশয়ে রয়েছে বইতে। বন্যা আইছে, বাঁচার জন্য সব কয়টা মুখ মিশইছে। এইবার বিজেপির বন্যা যখন এসে গেছে, সব কয়টা মুখ মিশাইছে, সাপ বেজি ব্যাং বন বিড়াল মুরগি সব কয়টা মুখ মিশাইছে। জয় জয়
জয়। তোমাকে শোনার ধৈর্য আছে তো নাকি? বাহ, ঠিক কয় সারা রাত হবে বলে, এই জন্য কবি গান গাতে আইছি। অভিনয় বাবু কি কয়? আজকে একদম খোলাখুলি বলে দিয়ে যাচ্ছি, এই ভিডিও তোমরা বাড়ি বারবার শুনবা। আসাম একটা কি, আসাম একটা কেন করতে হয়েছিল? এই আসাম চুক্তিটা করেছিল রাজীব গান্ধী। এটা হয়েছিল খুব সম্ভব 1985 কি 86 সালে আগস্ট মাসে। কথা বলিস না মা। তৎকালীন আসামের মুখ্যমন্ত্রী তিনি বললেন যে 1952 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে পূর্বপুরুষের, যেমন আমার বাবা, তার বাবা, ঠাকুরদাদার, একমাত্র তারাই আসামে থাকবে, আর সব আমরা তাড়িয়ে দেব। তখন রাজীব গান্ধী ডেকে বলল, না এই কাজটা করো না। 1971 সালে আমার মা যাদের আসতে বলেছিল, ওই যে খান সেনাদের যুদ্ধের সময়, তুমি 71 সালটা কাট অফ ডেট করো। তখন একটা চুক্তি হয় 1971 সালের 24শে মার্চ রাত 12টার মধ্যে যারা আসামে প্রবেশ করেছে তারাই আসামের নাগরিকত্ব পাবে। এটা একটা চুক্তি ছিল। কোনো চুক্তি সংবিধান হয় না, পরে কোনো সরকার এলে ইচ্ছা করলে চুক্তি ভঙ্গ করিতে পারে। ওই চুক্তিটাকেই 2003 সালে সংবিধানে পরিণত করিয়া দিল, যেটা আসাম অ্যাক্ট 6 এ ধারায় অন্তর্ভুক্ত করল। বোঝা গেল? না জেনে যারা লাফায় সেই কয়টারে আমার সাথে বসাই দেন। তাহলে এই চুক্তিতে চুক্তি আর থাকলো না, ওটা সংবিধানভুক্ত হয়ে গেল, আইন হয়ে গেল। তাহলে 3টে আইন কি কি হলো? একটা এনআরসি অ্যাক্ট 14 ধারা, আর একটা আসাম অ্যাক্ট 6 ধারা, আর প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপের সঙ্গে 2 ক্লোজ 1 ক্লোজ বি ধারা 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে এসেছে অথবা পাসপোর্ট করে এসে যায়নি, তারা সব অবৈধ অনুপ্রবেশকারী। বাবা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এই আইন পরিবর্তনের জন্য আমরা লড়াই করেছি। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয়। ও বাবা একটু বসো বাবা, আর কেউ কোনো বান্ধব নাই তোমার এইভাবে বুঝাই দেবে। তা কারণ তোমাকে ভুল বুঝাবে, ওদের ভোট নেবার জন্যে ভয় দেখাবে, বাড়ি বাড়ি যাবে, কিছু দিয়ে না পারলি টাকা সাধবে। এই তো ভোটের আগের দিনই টাকা নিয়ে যাবে না, মাইরি করছি দেখবেন। এই আন্দোলন 4 সালের থেকে আরম্ভ হলো, কিন্তু কেউ আমাদের দিকে তাকালো না। কিন্তু আমরা ভোট দিয়েই যাচ্ছি, ঘুষ দিয়ে চাকরিও নিচ্ছি। ডিআইবি যখন আসে 5 লাখ 7 লাখ 2 লাখ 3 লাখ চাই, দিয়ে আমরা ডিআইবি রিপোর্ট পাসপোর্ট করতে যাই, টাকা দিয়ে পাসপোর্ট পাই। ঠিক বলছি তো নাকি? ঠিক আছে তো? ডিআইবি টাকা নেয়, ওরা জাল কাগজপত্র তৈরি করে ওরা, এমনি এমনি না। অনেক মানুষের দলিল জোগাড় করা আছে, আমি জানি, পারফেক্ট জানি। ওই দলিলে তোমার বাবার নাম ওই জায়গায় বসাইয়া জেরক্স করে আনিয়ে দিয়ে দিল যে তুমি দাখিল করিস। না তো ডিআইবির বাপের সাধ্য নাই, ওটা দেবে। ওই টাকা খেয়ে খেয়ে এই করে। বুঝতে পারছেন কি বলছি? সব ডিআইবি তো করে না, যারা অসৎ তারা এগুলো করে। যখন বিজেপি সরকার এলো 14 সালে,
আমাদের আন্দোলনে কিন্তু কর্ণপাত করলো, তাই তো? এরা তো হিন্দু, যাবে কোথায়? এই করতে করতে ঠেলতে ঠেলতে 2019 সালে সিএএ পাশ হলো। 2019 সালের ডিসেম্বরের 2 তারিখে আমি যন্তর মন্তর এই দল নিয়ে, এরা ছিল, আমি বক্তব্য রেখেছিলাম, বিজেপি সরকার এসেছে, আমার উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ ঢেলে ভোট দিয়েছে, 18টা আসন পেল, তাই তো? এই কালা কানুন যদি পরিবর্তন না করে তাহলে পশ্চিম বাংলায় বিজেপি বলতে কিছু রাখবো না। আমার 5 কোটি মানুষ যদি আজকে নাগরিকত্বহীন হয়ে যায়, অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যায়, তাহলে আমার মতো মানুষ বেঁচে থেকে কি লাভ? আমি আগে মরি। যদি বলেন তা কি করি আমাদের ধরবে, হ্যাঁ ওইটাই তো এনআরসি, ফসা ফস ধরে ফেলবে একদম, বুঝতে পারছেন? এই এনআরসি করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কাগজে নাম লিখে গাদা খানেক, ওই যে সোমনাথ কি নাম, চট্টোপাধ্যায়ের মুখে ছুঁড়ে মেরেছিল স্পিকার, মাননীয় স্পিকারের মুখে, যে এদের কেন এনআরসি করে বাদ দেওয়া হচ্ছে না। মনে আছে? সেই সময় 30,000 রেশন কার্ড বনগাঁও গাইঘাটায় বাতিল হয়। এটা করিয়েছিল ওই যেটা এখন জেলে আছে বালু, জ্যোতিপ্রিয় মল্লিক। দেখেন, তাহলে আমাদের নাগরিকত্বহীন করার জন্য চক্রান্ত করলো কারা? সিপিএম, কংগ্রেস, তৃণমূল। 2003 সালের আইন যখন পাশ করলো আমাদের নাগরিকত্বহীন করার জন্য, এরা কেউ বাধা দিল না, এরা সবাই এক চান্সে একেবারে ধনী ভোটে পাশ করে দিল। না ঠিক আছে, এই আইন ঠিক আছে। কত বড় শয়তানের দল! এইবার 2019 সালের ডিসেম্বরের 2 তারিখ আমি যখন বক্তব্য রাখি, তখন লোকসভা চলছিল। লোকসভায় খবর চলে গেল, সাদা পুলিশে ঘিরে ফেলেছে একদম, ডিআইবি টিআইবি কি বলে টলে। আমি তো ভয় পাচ্ছি না, মারো, অ্যারেস্ট করো করো। মোদিজির কাছে খবর চলে গেল, খবর গেলে উনি 9 জন এমপি আমাদের স্টেজে পাঠিয়ে দিলেন। শ্যামল মনে আছে তো? সৌমিত্র খা, খগেন মুর্মু, অর্জুন সিং, জগন্নাথ সরকার, মনোজ তেওয়ারি। সৌমিত্র খা এসে আমার মুখ বন্ধ করে বলল, এভাবে বলবেন না দাদা, আমরা বার্তা নিয়ে এসেছি, এই কালা কানুন পরিবর্তন করার জন্য সিএ করবেন, মোদিজি পাঠিয়ে দিয়েছেন আমাদের। তাই নাকি? কি বলে, 7 দিনের মধ্যে সিএ করে উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষা দেবে আমার মোদিজি। বলল কত তারিখ? 2019 সালের ডিসেম্বরের 2 তারিখ। আমি তখন 2 চোখের জল ছেড়ে দিয়ে বললাম, তাই যদি আমার মোদিজি করে, তাহলে আমার জীবনের শেষ রক্তবিন্দু আমি ভারতীয় জনতা পার্টির জন্য উৎসর্গ করে দেব। মোদিজি যা বলেন তাই করেন। এই জন্যে মোদি গ্রান্টি, উনি কথা দিয়ে কথা নষ্ট করেন না। ঠিক 2 তারিখে কথা দিলেন, তার 7 দিনের দিন কয় তারিখ পরে গুনে কও তোমরা? 9 তারিখ পরে না? ঠিক 9 তারিখে লোকসভায় সিএ পাশ হলো। বিরাট লড়াই। অমিত শাহজি বক্তব্য রাখছে, ওহ সে বক্তব্য এখনো ফেসবুকে ভেসে বেড়ায়। এ কাহা জায়গা? अफगानिस्तान जाएगा ये हिंदू, ये तो इंडिया में ही आएगा, भारत में ही तो इसका नागरिकत्व मिलने पड़ेगा। कांग्रेस के কুচিয়ে ছোলা চলল যে তোমাদের নেতারাই তো সেদিন বলেছিল, গান্ধীজি বলেছিল, বল্লভভাই প্যাটেল বলেছিল, জওহরলাল নেহরু বলেছিল, হ্যাঁ রাজেন্দ্র প্রসাদ বলেছিল যে এরা যেদিন আসবে সেদিন নাগরিকত্ব পাবে। তোমরা কেন এদের এটা করেছো?
আজকে আমরা তাদের কথা রাখার জন্য সিএ পাশ করছি। সেই সময়ে এই তারকা রাক্ষসী মুসলমানদের খেপাই দিল। তারকা রাক্ষসী তার দুধেল গাভীদের খেপিয়ে তুলল যে এই সিএ পাস হয়েছে, এবার এনআরসি হলে তোমাদের সব তাড়াই দেবে। ওরা বাস পোড়ানো আরম্ভ করলো, গাড়ি পোড়ানো আরম্ভ করলো, এই পার্ক সার্কাস টার্কাস, সে কি অবস্থা তৈরি হলো দিল্লি টিল্লি, মনে আছে কি? একদম মিথ্যে কথা বললো। এই জায়গায় মুসলমানদের কোনো ভয় নাই, মুসলমানদের একটা অক্ষরও লেখা নাই যে তাদের তাড়িয়ে দেওয়া হবে বা কি। ওরা তো ভারতের নাগরিক, ওরা অবিভক্ত ভারত থেকে এখানে বসবাস করছে, ভারতকে ওরা শাসন করেছে, তারও বাপের ক্ষমতা আছে ওদের নাগরিকত্ব কাটা। হ্যাঁ, নাগরিকত্ব কাদের যাবে? যদি 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা রোহিঙ্গা ফহিঙ্গা, হ্যাঁ পাকিস্তানের থেকে এসে তুমি ভারতের সর্বনাশ করতে চাচ্ছ, সেই কয়টা ধরা পড়বে। হরিবল, বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই যে 2019 সালে সিএটা হলো, এর বিরুদ্ধে প্রায় 250 কেস করলো তৃণমূল, সিপিএম, কংগ্রেস মিলে সুপ্রিম কোর্টে। এই সিএ বাতিল করতে হবে। কেন? এটা সাম্প্রদায়িক বিল, ভারতবর্ষ অসাম্প্রদায়িক দেশ, সেকুলারিজম দেশ, এর মধ্যে মুসলমানদের কথা লেখা নাই। কি লেখা আছে? 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান হইতে যে সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি 6টি সম্প্রদায় ওই 3টি দেশের সংখ্যাগুরুদের দ্বারায় অত্যাচারিত হইয়া অথবা অত্যাচারের ভয়ে ভারতবর্ষে যে কোনোভাবে আসিয়াছে, পালাইয়া আসিয়াছে অথবা পাসপোর্ট করিয়া আসিয়ার ফিরিয়া যায় নাই, এদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না, এদের ভারতবর্ষের নাগরিকত্ব সুরক্ষা দেওয়া হবে। এর বিরোধিতা করলো এই সিপিএম, এই কংগ্রেস, তৃণমূল। উদ্বাস্তুদের যদি বড় শত্রু কেউ থেকে থাকে তাহলে এই 3টে দল, সিপিএম, কংগ্রেস আর তৃণমূল। একটা উদ্বাস্তু ঘরের সন্তান যদি তৃণমূল করে, সিপিএম করে, কংগ্রেস করে, তার মতো বেঈমান আর জগতে নাই, নাই, নাই। এই সুপ্রিম কোর্টে কেস করে ডিলে করতে লাগলো। সুপ্রিম কোর্টে একটা কেস হয়ে গেলে তো আর আইনটাকে তাড়াতাড়ি লাগু করে দেওয়া যায় না। 6 মাস 6 মাস 6 মাস করে বাড়াতে লাগলো। এইবার সেই সুপ্রিম কোর্টের কেস মিটমাট হলো, সেই সিএ এবার লাগু করলো। এইবার আমাকে এক ঠাকুর বাড়ির বউ আছে, ওরে নাচাডা নাচে, ওনার নাম আবার ওই তারকা রাক্ষসীর নামের সাথে মিল আছে, আছে না? উনি বলে উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। মানে এইরকম বল দিয়ে আর হয় না। সংবিধান নিঃশর্ত কোনো ধারা হয় না। সংবিধান মানেই শর্ত অনুযায়ী লেখা। তাহলে প্রথম যখন নাগরিকত্ব আইনটা তৈরি হয়েছে তখন থেকেই শর্ত, আর সেই শর্তের পরিবর্তন হতে হতে আসছে। যখন সিএ লাগু হয়েছে সেই জায়গায় শর্ত দিয়েছে, যেটা 1948 ছিল, 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত মুক্ত করে দিয়েছে। এবং আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান থেকে এই 3 দেশ থেকে আসতে হবে। শ্রীলঙ্কা থেকে আসলে কিন্তু হবে না, মায়ানমার থেকে আসলে হবে না। কথা বোঝা গেল কি? একে বলে শর্ত। এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি 6টা সম্প্রদায়ের একটা হতে হবে। তাহলে 3টে প্রমাণ তোমার লাগবে। কি কি? প্রথমত 2014 সালের 31শে ডিসেম্বরের আগের থেকে তুমি এখানে আসছো কিনা, তার জন্যে 20টা প্রমাণের একটা চেয়েছে। শেষে চেয়েছে একটা বাড়ি ভাড়ার রসিদ হলেও হবে। তাও যদি না থাকে কোনো জনপ্রতিনিধি লিখে দিলে হবে, অসীম সরকার লিখে দিলেও হবে যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগের থেকে বিনয়বাবু এখানে বাস করতেছে। এর চাইতে সহজ কি দেবে?
তুমি যে হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না শিখ না জৈন না পার্সি, এটার তো একটা প্রমাণ দিতে হবে। বুঝতে পারছেন কি বলছি? এই প্রমাণের জন্যে বলেছে যে তুমি সেলফ ডিক্লারেশন দেবে, আর যে কোনো, যেমন ঠাকুরবাড়ি, ধর্মীয় সংস্থা, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, ভারত সেবাশ্রম, ইসকন, এখান থেকে তুমি একটা লিখিত আনবা তুমি হিন্দু। তাও যদি না পারো, তোমার বাড়ি যে পূজা করে ব্রাহ্মণ পুরোহিত, সে লিখে দিলেও হবে আমি এর বাড়ি পূজা করি, এ হিন্দু। এর চাইতে সহজ কি লাগবে? কথা কও না কেন? একটা জায়গায় একটু আমার আপত্তি ছিল বলে আমি মোদিজিকে চিঠি লিখেছি, আমার অমিত শাহজিকে, মাননীয় অমিত শাহজিকেও চিঠি লিখেছি। তারপরে আমাদের টিম গিয়ে সেটা মীমাংসা হয়েছে যে তুমি যে কোন দেশ থেকে এসেছো, তোমার বাবা বা ঠাকুর দাদা, সেই দেশের একটা প্রমাণ লাগবে, হয়তো একটা দলিল, ওই দেশের সরকারি একটা কাগজ যে ওই দেশ থেকে তুমি আসছো। এটা আইনত চাইতে পারেই, তুমি এটাই তো আইন তো এটা। এইবার আমি চিঠিতে লিখলাম, না আমার সম্প্রদায়ের মানুষ পালিয়ে পালিয়ে এসেছে, রাতের অন্ধকারে এসেছে, এরা কিচ্ছু নিয়ে আসতে পারে না, এরা এসব কোনো কাগজ দিতে পারবে না। চিঠি দেখেন কি লিখেছি আমি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আমার রাজ্য সভাপতির কাছে, রাজ্য নেতৃত্বের কাছে, যে এইটা হলে হবে না। তারপরে এখান থেকে 3 জনকে ডেকেছিলেন, তারা বসে ওইটাকে কি করেছে, যার আছে সে দেবে, যার নাই তার দেওয়া লাগবে না, অপশনাল করে দিয়েছে। যার আছে সে দেবে, যার নাই তার দেওয়া লাগবে না। কথা বোঝা গেল? তাহলে যেদিন থেকে সিএ লাগু হয়ে গেছে সেদিন থেকে আপনি আর অবৈধ অনুপ্রবেশকারী নাই। আপনি যদি পালাইয়েও এসে থাকেন আর পাসপোর্ট করে এসে যদি নাও গিয়ে থাকেন, তাহলে ওই আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, বাড়ির দলিল যা কিছু বৈধ হয়ে গেছে, সেদিন থেকে আপনি ভারতের নাগরিক। এইবার আমি নমশূদ্র, এসসি, তাই তো, সাবকাস্ট নমশূদ্র। এবার আমি সার্টিফিকেট বের করলাম না। এসসি সার্টিফিকেট বের করতে হয় না নাকি? হবে না? আমি করলাম না। তাহলে তো ওই সুযোগটা আমি পাচ্ছি না। যে ওবিসি, তারা তো একটা সার্টিফিকেট লাগে। চাকরি বাকরির যখন বিজ্ঞপ্তি দেয় যে এসসি কোঠায় এই কয়টা নেবে, এসটি কোঠায় এই কয়টা নেবে, সুবিধা নিতে গেলে আমার তো করতে হবে। আমার অমিত শাহজি বলেছেন, তোমরা ধীরে ধীরে ফর্ম ফিল আপ করে করে সিটিজেনশিপ কার্ডটা নিয়ে নিও। আজকেই নিতে হবে, কালকেই তোমার করতেই হবে এরকম না। বলে উল্টো বলেন 5 বছর পরে নিলেও তোমার কোনো অসুবিধা নাই, তুমি নিয়ে নাও। ফর্ম ফিল আপ করে তুমি অনলাইনে ফর্ম ফিল আপ। এই রাজ্য সরকারের দ্বারস্থ হতে হবে না আপনাকে, রাজ্য সরকারের কোনো অফিসারের কাছে না, কেন্দ্রীয় সরকারের। এটা আমার দাবি ছিল, চিঠিগুলো একদিন দেখাবো যদি দেখতে চান। আমি এই অনলাইনের জন্য চেয়েছিলাম যে এই রাজ্য সরকারের কাছে গেলে টাকা খাওয়া খাই হবে, অনলাইনে হলে। আমি তার উপমা দিয়েও লিখেছিলাম যে বিজেপির যখন সদস্য হলাম, সেটা তো দিল্লি গিয়ে বা কোনো অফিসে গিয়ে হওয়া লাগে নাই, এটা তো অনলাইনেই তো হয়েছি। কি সুন্দর একখান কার্ড বেরোয় আইছে, আছে না? তাহলে ওটা হবে না কেন? ওরা আপনাকে বাড়ি যেয়ে যেয়ে বুঝাচ্ছে কি তোমাদের বাংলাদেশে তাড়ায় দেবে, ঠিক না? আমাকে বিশ্বাস করো, তোমরা করো তো নাকি?
একজন উদ্বাস্তুদের নাগরিকত্বহীন করার জন্য এই আইন করা হয়নি। এই আইন উদ্বাস্তুদের নাগরিকত্ব সংরক্ষিত করার জন্য করেছে আমার মোদিজি। আমি তাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। নাগরিকত্ব আইন মোটামুটি বুঝাতে পারলাম কি নাকি? বুঝেছেন? ওদের কথায় আর কান দেবেন? দিলি আমার কিছু করার নাই, করি বেড়ান গিয়ে। আমি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝাই দিয়ে গেলাম। এইবার আমরা আসব বাংলার পরিস্থিতি। আচ্ছা, আমি অসীম সরকার, মূলত আমার তো তৃণমূল করা দরকার। কেন? আমি একজন কবি, মমতা বন্দ্যোপাধ্যায় একজন কবি। ওরে লেখা লেখে রে, কি কি যেন লেখে, এপাং ওপাং ঝপাং, কি ড্যাং ড্যাং। তাছাড়া উনি একটা বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী, একটা আলাদা দাম না তার? তাহলে আমি একজন কবি হিসেবে তার সাথে থাকা উচিত ছিলামও, তারে ভালোবাসতাম। তার নামে আমার অনেক গানও লেখা আছে। কেন ছিলাম? ওই যে বুবি মেয়েটারে বুবি বলতে হয়, মেয়েরা বোবা বলি বুবি কয় না, আর পুরুষ যদি বোবা হয় তাহলে বোবা কয়, তাই তো নাকি? ফুলি আর ফেলানি বসাক, মনে আছে? দর্শন করেছিল, তোমাকে মনে আছে কিনা জানি না। এটা কত সালে? 1998 সালের ঘটনা মনে হয়, 26 বছর আগেটাকে মনে আছে? সেই ফেলানি বসাকরে নিয়ে এই মুখ্যমন্ত্রী রাইটার্সে গেছিল। তারপরে পুলিশে ওনার সেই আঁচল টাচল ধরে টানিয়ে টুনিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেছিল। তাহলে একটা বুবি মেয়ে ধর্ষণ হলে যে মা আমার মমতাময়ী, সে তাকে নিয়ে রাইটার্স আক্রমণ করে, তাহলে সেই মমতা কি আর এই মমতা কি এক? সে আজকে সন্দেশখালির শাহজাহানের গোষ্ঠী শুদ্ধ আমাদের হিন্দু মেয়েদের বেছে বেছে সুন্দরী সুন্দরী নারীদের গভীর রাত্রিতে পিঠে বানাবার কথা বলে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করছে। কিন্তু আজকে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার সন্দেশখালি যেতে পারল না। তাহলে সেই মমতার এই মমতা কি এক? কথা কও। তাহলে তার দলে থাকবো কেন? কি কায়দা আছে। যেদিন প্রথম মহিলারা ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে বেরোলো মুখ ঢেকে, তার পরের দিনই উনি যেতে পারতেন, গিয়ে মায়েদের কোলে নিয়ে, আমা আমিও নারী, তোমরাও নারী, আমি মুখ্যমন্ত্রী হয়ে পুলিশ মন্ত্রী হয়ে যদি তোমাদের ইজ্জত আমি রক্ষা করতে না পারি, তাহলে আমার মতো মুখ্যমন্ত্রীর দাম কি? চলো, কি হয়েছে আমার কাছে বলো। জিজ্ঞেস করতে পারতো না? ইনডোরে বড় একটা হল ভাড়া নিয়ে ওদের ডেকে, ওরে কপাল, ওনার দলের থেকে উনি তো বললো একটা ছোট্ট ঘটনা নিয়ে বিজেপি চক্রান্ত করছে। ওনার দলের মুখপাত্ররা বলতে লাগলো কি, এই বিজেপি ভাড়া করে বাইরের থেকে মহিলাদের এনে সন্দেশখালি এইটা করতেছে। শুধু তাই না, এখনো ফেক ভিডিও তৈরি করে বাজারে ছেড়েছে এইটাকে মিথ্যা বানাবার জন্য। কি বললাম না যে আসল সত্যিটারে মিথ্যে বানাবার জন্য এত কায়দা করে, এই জলটারে পেট্রোল বানাই ছাড়িয়ে দেবে। শেষে কবে যে তুমি জানো না, ইন্ডিয়ান অয়েলে যাইয়ে দেখো একদম এইরকম সাদা। বুঝতে পারছেন কি বলছে? জল তোমারে খাতি দেবেই না। প্রথম দিন যদি গিয়ে মায়েদের কাছে শুনে উনি প্রেস মিট করে বলতো, আমি যা শুনলাম অত্যন্ত বেদনাদায়ক, তবে তদন্ত হওয়ার বিশেষ প্রয়োজন, যারা দোষী 3 দিনের মধ্যে পুলিশ তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কোর্টে প্রডিউস করুক, এবং
সঠিক এভিডেন্স পাওয়া গেলে এদের যেন এমন কঠিন সাজা হয়, ভবিষ্যতে কোনো রাজনীতিবিদ রাজনীতি করতে এসে যেন এই জঘন্য কাজ করার সাহস না পায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে প্রণাম করতাম। আর ওনার দল আজও বলতেছে সন্দেশখালি এসব ঘটে নাই, চক্রান্ত করছে। তাহলে এই মমতার সেই মমতা এক কথা কও। ওনার দলের পার্থ চট্টোপাধ্যায় যে শিক্ষামন্ত্রী, আবার শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান, যদি সিবিআই তদন্ত না হতো আমরা জানতাম উনি অর্পিতার চেয়ারম্যান, জানতাম। হ্যাঁ, কায়দা আছে। ওনার শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর সহ জেলে গেছে। আজকে একজন সিবিআই অফিসার, বড় অফিসার দিল্লির থেকে আমাকে ফোন করেছে, অসীমবাবু, বাঙালি অফিসার, বড় ব্যথা। কি, যেখানে হাত দিচ্ছি এমন কোনো জায়গা নাই যে এরা দুর্নীতি করে নাই। একটা খোসা দিতে যাই একদম দুর্নীতির সেন বেরোয় যাচ্ছে। ও কয় আমার দোষ না ও কয় আমার দোষ না ও। আমি বললাম তাহলে সে গোড়ায় যেটা শিকড় সেটা ধরা পড়বে না? কয় অতি সত্তর ধেড়ে ইঁদুর ধরা পড়বে, অতি সত্তর ধেড়ে ইঁদুর ধরা পড়বে। আমরা এগিয়ে যাচ্ছি চেন মাফিক। আর এইবার যেটাকে ধরবো সে আর বেরোতে পারবে না। সেইভাবে এভিডেন্স নিয়ে, প্রমাণপত্র নিয়ে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। অনুব্রত আর তার মেয়ে যদি তিহার জেলে থাকতে পারে, লিখে নেন ভবিষ্যতে পিসি ভাইপো পাশাপাশি জেলে ঢুকতে পারে। লিখে নেন। যুবরাজ বড় বড় বক্তব্য দেয়, ওনাকে একটা প্রশ্ন করবেন দাঁড়ায় শুধু, আচ্ছা আপনি কি চাকরি করেন, কি ব্যবসা করেন যে আপনার এত সম্পত্তি হয়ে গেল? এত ফুটো নিয়ে আসে কোন জায়গাটি? কি এই জবাবটা দিয়ে তারপরে আপনি বক্তব্য রাখবেন আর বলবেন আমাদের অসীম সরকার তো 3 বছর এমএলএ, তার বেঁচে থাকার জন্য আরো 88 লক্ষ টাকার সম্পত্তি বিক্রি করতে হয়েছে। সেটা দেখা যাবে নমিনেশন, সবাই দেখতে পারবে যে আগেইবার আমি নমিনেশন সাবমিট করেছিলাম কি সম্পত্তি ছিল, আর এইবার নমিনেশনে আমার সম্পত্তি কমে গেল। আমার 2 বছর গান গাইতে দেয়নি, বিভিন্ন জায়গায় অল্প অল্প গেয়েছি, থানায় ফোন করে করে পারমিশন দেয়নি। বেঁচে থাকতে হবে না আমার সম্পত্তি কমিয়ে গেল, আর উনি এই সম্পত্তি কোন জায়গায় টেবান? কালনার কি পল্টু বাগ নাকি? আগে রেডিও সারাসারির দোকান ছিল, হাজার হাজার কোটি টাকার মালিক কি করে হলো? জবাব দাও, তারপরে ভোট চাও। লজ্জা করে না ভোট চাইতে আসতে? চোরের দল। আর আমার উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, আমার ঠাকুর বাড়ির মা বলে যাদের আমরা ডাকি, সেই দলে গিয়ে লাফালাফি করে। এর চাইতে লজ্জার আছে? ওরা কি না করেছে? সেই মমতার এই মমতা নাই রে। ওরা খালি কবে কি লক্ষ্মীর ভান্ডার দিছি, আমরা কন্যাশ্রী দিছি, আমরা রূপশ্রী দিছি, গোড়ার ডিম দিছো, সব বিচ্ছিরি, একটাও সিঁড়ি নাকি? লক্ষ্মীর ভান্ডারে কাজ হবে? আজকে যদি চীন আক্রমণ করে, মায়েকে লক্ষ্মীর ভান্ডারের ঘর দিয়ে পাঠাবা, ও চীন আমরা লক্ষ্মীর ভান্ডার পাই, কাজ হবে? তাহলে শক্তিশালী ভারত গড়তে হবে, তা পারবে? এটা আঞ্চলিক দল, এই বাংলার বাইরে 1 পয়সাও দাম নাই যার, আছে? আঞ্চলিক দল। তার আবার নাম দেশে কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।
আমার গুরুদেব শ্রদ্ধেয় রসিকবাবু বলতেন, নাম কেলাইছে মদন বাইনিয়ে গুদম বরছে ওগুলা কিনিয়ে। ভাবতে পারেন, বাংলার বাইরে যার কোনো অস্তিত্ব নাই, আঞ্চলিক দলে পরিণত হয়েছে, তার নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। কি বিনয় বাবু, বুঝতে পারছেন কি বলছি? তো তোমার ওই লক্ষ্মীর ভাণ্ডারে দেশ রক্ষা হবে? কয় লক্ষ্মীর ভাণ্ডার আমরা বন্ধ করে দেব। আমার প্রকাশ্য বলেছে, আমিও বলে যাচ্ছি, আমার কথা না, এটা মোদিজির কথা। যখন এই পশ্চিমবাংলায় বিজেপি সরকার গড়বে, প্রথম অধিবেশনেই পাশ হবে অন্নপূর্ণা যোজনায়। আমরা লক্ষ্মীকে ওই রকম এসসি লক্ষ্মী জেনারেল লক্ষ্মী ভাগ করব না। এই লক্ষ্মী কখনো এসসি আর জেনারেল হয়? নমকে বাড়ি কি এসসি লক্ষ্মীর পুজো হয় নাকি? কথা কও না কেন? আর যারা বাবন তাকে বাড়ি হায়ার কাস্ট লক্ষ্মীর পুজো হয় না? এই মহিলাটারে বুদ্ধি দেয় কেনা, আমি তাই ভাবি। এই লক্ষ্মী এবার এসসি হয় নাকি? আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি বাড়ায় না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সমস্ত ঘরের নারীদের আমরা প্রত্যেক মায়েদের অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা করে আমরা ব্যাংকে ঢুকাবো। আমাদের লক্ষ্মী ওই রকম হবে না যে এসসি লক্ষ্মী, মেয়া লক্ষ্মী। কায়দা আছে। ওর গোষ্ঠী শুদ্ধ আমার সামনে নিয়ে এসেন, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের যে কয়টা আছে একদিন আনেন, আমার সামনে বসান। সাহস পাবে না, সাহস পাবে না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি ওপেন ক্যামেরায়। এই সিএ নিয়ে যদি মাননীয় মুখ্যমন্ত্রী মুখোমুখি এবিপি আনন্দে বসায় আমাকে, যদি আমার কথার উনি জবাব দিতে পারে, তাহলে আমি ওনার জুতো দাঁত দিয়ে কামড়াইয়ে চলে যাব, আর জীবনে কোনোদিন রাজনীতি করতে আসবো না। যাও বলে দাও, ওই সিপিএমদের বলে দাও, কংগ্রেসদের বলে দাও, ওই লাল পার্টি, ওরা আগে যা করিছে ফাটাফাটি, ওই কি ভুলে গেছি নাকি লাল পার্টি? এই জন্য আমি একটা গান লিখেছিলাম, দিনের বেলায় কৌটা নাড়ায়, রাতে করে ফিস্ট। দিনের বেলায় কৌটা নাড়ায়, রাতে করে ফিস্ট। তারাই আবার মুখে বলে আমরা কমিউনিস্ট। হ্যাঁ, আগে কটুও কি নাড়াতো, মনে আছে? আছে তো? একটা গান না গালিতে হবে না, না খালি গাইয়ে যাই। লক্ষ্মীর ভাণ্ডার মা কোনোদিনও যাবে না তোমাদের, তবে ওই লক্ষ্মীর ভাণ্ডার নামটা থাকবে না অন্নপূর্ণা যোজনায়। বেশি কমে গেল সাউন্ড, একটু বেশি কমে গেছে বক্সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাংলার মায়েদের, বাংলার মায়েদের ইজ্জত লুটেছে। ও ভাই শিয়াল কুকুর গন্ডারে, ও ভাই শিয়াল কুকুর গন্ডারে, কি হবে আর দিদি তোমার লক্ষ্মীর ভান্ডারে? হ্যাঁ, কি হবে আর দিদি তোমার লক্ষ্মীর ভান্ডারে? হাতে তালি দাও। বাংলার মায়েদের ইজ্জত লুটেছে, বাংলার মায়েদের ইজ্জত লুটেছে শাহজাহানের জেন্ডারে। কি হবে আর দিদি তোমার লক্ষ্মীর ভান্ডারে? বাহ,
সন্দেশখালির মা বোনেদের, সারা বাংলার মা বোনেদের তোমরা করেছ ক্ষতি। তোমার দরদ শুধু চোর ডাকাতের ধর্ষণের প্রতি, হায় হায় ধর্ষকের প্রতি, হায় হায় ধর্ষকের প্রতি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এত নিন্দামন্দ করতাম না উনি যদি এগুলোকে সাপোর্ট না করত। 54টা দিন শাহজাহানকে গ্রেপ্তার করতে দেয়নি, ওনার আঁচলের তলায় লুকিয়ে রেখেছে। ওনার আঁচলের তলায় মানে ওনার প্রশাসন। উনি পুলিশ মন্ত্রী, উনি অর্ডার দিলে 1 ঘন্টার মধ্যে ধরা পড়ে না কি? ওনার মুখ দিয়ে উনি বলেছেন অনুব্রতকে বীরের সম্মান দিয়ে জেল থেকে নিয়ে আসতে হবে, বলে নাই? তার মানে কি ওইগুলো উনি তৈরি করেছে। অনুব্রত, শাহজাহান ওনার প্রাণের সন্তান, সব পার্থ। এমনি নাকি ওতে আছে ওনার 75% স্বার্থ। ওরা তো মাত্র 25% মারত। সন্দেশখালির মা বোনেদের তুমি করেছ ক্ষতি। তোমার দরদ শুধু চোর ডাকাত ধর্ষকের প্রতি, হায় হায় ধর্ষকের প্রতি, হায় হায় ধর্ষকের প্রতি। তাই তোমার বিসর্জনে নারী জাতি, তোমার বিসর্জনে আজকে মায়েরা খেপেছে। তোমার আর উপায় নাই মা। তোমার গ্রুপ দিয়ে যাদের তুমি ধর্ষণ করিয়েছ, আর যে মেয়েটা লিড দিয়ে তাদের নিয়ে রাস্তায় নেমেছিল, তার নাম কি? রেখা পাত্র। আমার মোদিজি তাকে এমপির টিকিট দিয়ে দিল্লির দরবারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। পার্থক্য এইটুকু। এই লকডাউনে একটা মানুষ না খেয়ে মারা গেছে। কথা কও, খাবার কে দেছে? মোদিজি। উনি আবার প্যাকেটে ওনার ছবি লাগাই দেয়, লজ্জাও করে না। আবাস যোজনার ঘর কে দেয়? মোদিজি। এখন কয় কেন? কেন্দ্র টাকা দিচ্ছে না, ওই জন্য অর্ধেক হয়ে রয়েছে। টাকা খাইয়ে দফা সারিয়ে ফেলিছে। 100 দিনের কাজের টাকা কে দেয়? কেন্দ্রীয় সরকার। পায়খানার টাকা গরিবের কে দেয়? কেন্দ্রীয় সরকার। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন জানেন আপনারা? এটা জানেন না? না, পরপর 3 বছর বাংলা 100 দিনের কাজে প্রথম স্থান লাভ করেছে। এইবার মোদিজির মন্ত্রিসভা বসে ভাবলো ব্যাপারটা কি। পশ্চিমবাংলায় যা লোক সংখ্যা আর যত জব কার্ড, তাতে রেশিওতে তো মেলে না, হিউজ বেশি, প্রচুর পরিমাণে। তাহলে কি করা দরকার? সারা ভারতে একটা কাজ করি, এটা অন্য অন্য রাজ্যেও থাকতে পারে। এই জব কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে দাও, তাহলে যদি নকল হয়, ফেক হয়, সেগুলো বেরিয়ে পড়বে। বোঝা যাচ্ছে কি? যে এই আধার কার্ড লিঙ্ক করার কথা বললো, তারকা রাক্ষসী খেপিয়ে উঠলো। কেন কেন আধার কার্ড লিঙ্ক করতে হবে আমাদের গরিব মানুষের? ওই শোনে নাকি মোদিজি যে এই আধার কার্ড লিঙ্ক করেছে 1,32,00,000 নকল জব কার্ড বেরিয়ে গেছে। যাদের আধার কার্ড নাই, তাদের নামই নাই, বানায়ে বানায়ে দেশে। বুঝতে পারছো কি বলছি?
এইবার কেন্দ্র বলেছে এই যে 1,32,00,000 এই 10টা বছর ধরে যে টাকাগুলো নিয়েছো, লক্ষ লক্ষ হাজার কোটি কোটি টাকা, এই টাকার হিসেব দাও। কারণ এগুলো তো জব কার্ড বাজে, নকল, ফেক। তাহলে এর টাকা নিয়েছো, সেই টাকাগুলো দাও, তারপরে তোমার পাওনা টাকা নেও। উনি আবার বলে কি, এই তুই কে রে, তোকে হিসেব দেবো কেন রে, তুই কে রে, বলে নাই? মোদিজির সঙ্গে কিভাবে আলাপ করেছে ভাবতে পারেন? এ বলা যায় কোন প্রধানমন্ত্রীকে তুই কে রে? আর এখন তো ব দিয়া স দিয়া আরম্ভ করিছে, সব কয়টাই কইছে, যে কয়টা তোমরা নিজেরা নিজেরা বাজে গেলি কও আর কি, কয় নাই কি কথা করছো না কেন? ধারার সাথে মিল দিয়ে হয় যেটা ওরাও কইছে, ধারা আর একটা ওর সাথে মিল দিয়ে দেখো সেটা কইছে, পালের সাথে মিল দিয়ে হয় একটা, ওরাও কইছে, কয় নাই নাকি? কথা কও না কেন? এই হচ্ছে মুখ্যমন্ত্রী। আর ভোট সাথী আসে, ভোট দাও, জোড়া ভুলে ভোট দাও। মাথা কয়দিন পরে আরো যাবেনি খারাপ হয়ে। এইবার যদি 25টা সিট পাই না বিজেপি, 25 সাল পর্যন্ত আর তৃণমূল যাবে না, নে তার আগেই ভেঙে ঝরঝর করে পড়ে যাবে, লিখে নেন। একটা উন্নয়ন দেখা, কি উন্নয়ন করেছে? শিল্প নাই, চাকরি নাই, যে কয়টা চাকরি দিয়েছিল ঘুষ খেয়ে খেয়ে ওরা পকেট যে ভরল, সেই ঘুষের চাকরি কোর্টের নির্দেশে সবই হবে নষ্ট। ভেবে দেখেন, যাদের চাকরি গেল হবে তাদের কত কষ্ট হয়, হয় তাদের কত কষ্ট হয়, হয় তাদের কত কষ্ট। যদি এইভাবে ঘুষ নিয়ে চাকরি না দিত, তাহলে অন্য কাজ করার তার একটা ব্যবস্থা করতো তো, তারা অন্য পথ হকারি করলেও তো সে বাঁচত নাকি? আজকে তার কি পরিস্থিতি হবে? কিভাবে এ মানুষে করে? কোন মানুষ করতে পারে? এমন কোন দপ্তর নাই যে দপ্তরে দুর্নীতি হয় নাই। মোদিজি রেশনের চালে পাঠাইল, খাদ্যমন্ত্রী সেই চাল চুরি করে খেল। 100 দিনের কাজের টাকা তাও করলো চুরি। ওরা পায়খানা খেয়ে ফেলেছে গরিবের বুকে মেরে ছুরি, হায় হায় বুকে মেরে ছুরি, হায় হায় বুকে মেরে ছুরি। তবে আর দিন 3 বাকি আছে কিন্তু ভোটের, 10, 11, 12। কোনো প্ররোচনায় পাও দেবেন না। যেসব বুথে বিজেপি জিতবেই, প্রচুর ভোট, ওখানে গন্ডগোল বাঁধাবার চেষ্টা করবে। এখন খালি খালি কেন পাও পাড়ায় দলল, কিচ্ছু কবেন না। তার মানে এটা হচ্ছে পুলিশের সঙ্গে যোগসাজ করছে। যদি যেই আপনি একটা কিলগুতো দেবেন, 8টা 10টার নামে কেস করে খালি খালি আপনারা ঢুকাইতে হবে, ভোটটা করতে পারবেন না। কিন্তু আমি জৌগ্রামেও বলে আসছি, এখন একদম চুপ করে থাকো। কি কোথায়? আর কোথাও যাব না। মাথা খারাপ হয়েছে নাকি তোমার? এইরকম প্যান্ডেল আর কোনো জায়গা করিছে নাকি? মহের ডাঙ্গার মতো প্যান্ডেল কেউ তো করে নাই। বৃষ্টির মধ্যে সেখানে কিভাবে গান গাই, হায় হায় ভাবে গান গাই, ওই জায়গায় গেলে তারপরে দেখো গে কি অবস্থা। ওরা হিন্দু নারীর ইজ্জত নিয়ে
করেছে খেলা, এরা তারকা রাক্ষসীর সন্তান, অসুরের চেলা। হায় হায় অসুরের চেলা, হায় হায় অসুরের চেলা। এদের সাগরেতে ছুঁড়ে ফেলা, এদের সাগরেতে ছুঁড়ে ফেলা। অধম সিং কয় করো জোরে, কি হবে দিদি তোমার? লক্ষ্মীর হ্যাঁ হ্যাঁ, হাতে তালি দাও। দিদি তোমার লক্ষ্মীর ভান্ডারে। বাংলার মায়েদের ইজ্জত লুটেছে, বাংলার মায়েদের ইজ্জত লুটেছে শাহজাহানের জেন্ডারে। কি হবে আর দিদি? হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারে। বাবা বাবা বাবা। দিদি তোমার লক্ষ্মীর ভান্ডারে। হ্যাঁ, হ্যাঁ। কি হবে আর দিদি তোমার লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডারে। ভান্ডারে। বলো ভারত মাতা কি, জয় বলো ভারত মাতা কি। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সবাই হাত তুলে বলো হরি বল, হরি বল। সবাই ভালো থাকবেন।